বিসমিল্লাহিররহমানিররহিম। রায়পুরা আর.কে.এম উচ্চ বিদ্যালয়ে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালোই আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। সরকারি নিয়ম মোতাবেক তোমরা অবশ্যই ঘরে আছো। আমি মোহাম্মদ নুরুল আলম, সহকারী প্রধান শিক্ষক, রায়পুরা আর.কে.এম উচ্চ বিদ্যালয়, রায়পুরা নরসিংদী। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি শুরু করার পূর্বেই তোমাদের সামনে কিছু ছবি উপস্থাপন করছি। ছবিগুলো দেখে তোমরা বুঝতে পেরেছ বা বুঝতেই পারছ যে আজকে এই ক্লাসটি কী হবে। নিচে যে ছবিগুলো লক্ষ্য করছ সেগুলো বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদের ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকের ক্লাস হবে জীবন পাঠ প্রথম অধ্যায়। এবং এই ক্লাসে আমরা যা আলোচনা করব এবং যা জানব, যা শিখব, যা বুঝতে পারব সেগুলো সম্পর্কে প্রথম আলোচনা করছি। প্রথম জানব আমরা আজকের যে বিষয় জীববিজ্ঞান, সেই জীববিজ্ঞান সম্পর্কে আমরা ধারণা লাভ করব এবং এটা সম্পর্কে আলোচনা করব। জীববিজ্ঞানের শাখাগুলো কী কী আছে সেগুলো সম্পর্কে আলোচনা, জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার চলো আমরা এই পর্যায়ক্রমে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করি এবং তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। আশা করি তোমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। এছাড়া 2021 এবং 22 এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস অনুসারে আজকের এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায়টি প্রথম। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল কাজে চলে যাচ্ছি। মূল কাজ, প্রথম প্রশ্ন ছিল জীববিজ্ঞানের ধারণা সম্পর্কে আমরা ব্যাখ্যা করব, আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা চলো সেই প্রশ্নের উত্তরটি খুঁজে বের করতে চেষ্টা করি এবং জানি। হ্যাঁ বন্ধুরা, জীববিজ্ঞান বেশ একটি প্রাচীন বিজ্ঞান। এখানে জীব ও বিজ্ঞান দুইটি সম্পর্কে আলোচ্য বিষয়। একটা হলো জীব অর্থাৎ জীব, যেখানে জীব সম্পর্কে আলোচনা করা হয়। আর বিজ্ঞান অর্থ হলো, শিক্ষার্থী বন্ধুরা তোমরা আগেই নিচের ক্লাসে বা পূর্বের শ্রেণীতে তোমরা জেনেছ যে সম্যক জ্ঞান লাভ করাই হলো বিজ্ঞান। তাহলে জীববিজ্ঞানের ইংরেজি শব্দটি হলো বায়োলজি এবং এটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, যার একটি হলো বায়োস এবং অপরটি হলো লোগোস। অর্থাৎ বায়োস অর্থ হলো জীবন এবং লোগোস অর্থ হলো জ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জীববিজ্ঞান সম্পর্কে জানতে পেরেছি। হ্যাঁ আবার বলছি, জীববিজ্ঞান একটি ইংরেজি শব্দ হলো বায়োলজি। এখানে দুটি শব্দ আছে, এই দুটি শব্দ হলো গ্রিক শব্দ, যা বায়ু এবং লজি। অর্থাৎ বায়ুস অর্থ হলো জীবন এবং লঘুস অর্থ হলো জ্ঞান। অর্থাৎ আমরা সুন্দরভাবে এই জীববিজ্ঞানকে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা, জীবের গঠন, বৈজ্ঞানিক ক্রিয়া, জীবন ধারণ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা হয়, তাকেই আমরা জীববিজ্ঞান বলি বা তাকে জীববিজ্ঞান বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে জীববিজ্ঞান কি। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন, জীববিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে আমরা আলোচনা করব। জীববিজ্ঞানের যে বিভিন্ন শাখাসমূহ আছে তা জীবের উপর বিভিন্ন ধরনের উপর নির্ভর করে, প্রথম যে কোন ধরনের জীবটা আছে সেই জীবের ধরনের উপর নির্ভর করে বিজ্ঞানীগণ জীববিজ্ঞানকে প্রধানত দুইটি শাখায় বিভক্ত করেছে। একটি হল উদ্ভিদ বিজ্ঞান, আরেকটি হল প্রাণী বিজ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদ বিজ্ঞান হল উদ্ভিদ সম্পর্কে যে বিজ্ঞানে আলোচনা করা হবে তাকেই বলা হবে উদ্ভিদ। আর প্রাণী সম্পর্কে যে বিজ্ঞানে আলোচনা করা হবে তাকে বলা হবে প্রাণী বিজ্ঞান। তাহলে আমরা এই জীবের ধরনের উপর নির্ভর করে জীববিজ্ঞানকে বিজ্ঞানীরা যে দুইটি শাখায় বিভক্ত করেছে তা আমরা জানতে পারলাম। শিক্ষার্থীরা, এবার
জীবের কোন দিক নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ আমরা প্রথম বলছি জীবটা কোন ধরনের হতে পারে, তার উপর নির্ভর করে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। এখন আমরা বলছি যে জীবের কোন দিকটা নিয়ে আলোচনা করা হবে, তার উপর ভিত্তি করে এই জীববিজ্ঞানকে আবার আরো দুইটি শাখায় বিভক্ত করা হয়েছে। যথা একটা হলো ভৌত বিজ্ঞান আর একটা হলো ফলিত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, তত্ত্বীয় বিষয় নিয়ে যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় ভৌত বিজ্ঞান। এবং এই ভৌত বিজ্ঞানে কতগুলো শাখা আমরা এখানে উপস্থাপন করেছি, এবং এই শাখাসমূহ হলো 1 নম্বর অঙ্গসংস্থান, 2 নম্বর শ্রেণীবিন্যাস, 3 নম্বর শারীরবিদ্যা, 4 নম্বর হিস্টোলজি, 5 নম্বর ভ্রূণবিদ্যা, 6 কোষবিদ্যা, 7 বংশগতিবিদ্যা, 8 বিবর্তনবিদ্যা, 9 বাস্তুবিদ্যা, 10 এন্ডোক্রাইনোলজি বিদ্যা, এবং শেষ হল জীব এবং জীব। এখন এখানে ভৌত বিজ্ঞানের যে শাখাসমূহ আছে সেই শাখাসমূহ হলো প্রথম অঙ্গ সংস্থা, অর্থাৎ যে বিজ্ঞানের মধ্যে জীবের অঙ্গ সম্পর্কে নিয়ে আলোচনা করা হবে সেটাকে বলা হবে অঙ্গ সংস্থা। আর শ্রেণীবিন্যাস, এই বিশাল জগতের মধ্যে যে জীব জগৎ আছে সেই জীব জগৎকে আমরা চিনি এবং জানি না, সবগুলো সম্পর্কে আমাদের অবগত না। সেই জন্য সবগুলোকে চিনা বোঝার জন্য বিজ্ঞানীগণ এটাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সেই বিভিন্ন শ্রেণীর বিভক্ত অংশগুলোকে বলা হবে শ্রেণীবিন্যাস। শারীরবিদ্যা অর্থাৎ জীবদের নানা অঙ্গ প্রত্যঙ্গে জৈব রাসায়নিক কার্যাদি সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করা হবে তাকে বলা হবে শারীরবিদ্যা। হিস্টোলজি জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস, কার্যফলে এ শাখায় আলোচনা করা হয় বলে সেটাকে বলা হয় হিস্টোলজি বিজ্ঞান। অর্থাৎ টিস্যু, আমরা টিস্যুটাকে বলে আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব। টিস্যু হলো একগুচ্ছ কোষ, অর্থাৎ একগুচ্ছ কোষই হলো টিস্যু যা দেহ গঠন করে এবং আকৃতি দেয়। ভ্রূণবিদ্যা, এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো ভ্রূণটা কি। ভ্রূণ হলো এমন একটি জিনিস যা থেকে নতুন জীবের উৎপত্তি হয়। তাহলে ভ্রূণবিদ্যা হলো জনন কোষের উৎপত্তি, নিষিদ্ধ জায়গোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন এবং পরিস্ফুটন, বিকাশ প্রবৃত্তি নিয়ে যে বিদ্যায় আলোচনা করা হবে তাকেই বলা হবে ভ্রূণবিদ্যা। আর কোষবিদ্যা হবে জীবদেহের গঠন। এই যে প্রথম আমরা বলেছি যে টিস্যু একটা শব্দ, অনেকগুলি জীবদেহের টিস্যু, টিস্যু হলো অনেকগুলি কোষগুচ্ছ মিলে একটা টিস্যু করে মিলে যা গঠন হয় তাকে টিস্যু বলা হয়। তাহলে এই টিস্যুই হলো জীবদেহের গঠনে। তাহলে জীবদেহের গঠন এখানটাই হলো যে বিদ্যা আলোচনা করা হবে সেটা কি বলা হবে কোষবিদ্যা। বংশগতি, এটা আরো শব্দটা শুনলেই বুঝতে পেরেছ যে বংশগতিটা কি, অর্থাৎ যে বিজ্ঞানে বংশের ধারা সম্পর্কে আলোচনা করা হবে এবং বংশকে অক্ষুণ্ণ রাখবে সেটাকে বলা হবে বংশগতি বিদ্যা। একটা হলো বিবর্তন বিদ্যা। তাহলে বিবর্তন বিদ্যা এখানে তোমাদের বিবর্তন পৃথিবীর প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশী তথ্যসমূহকে যে বিজ্ঞান আলোচনা করা হবে সেটাকে বলা হবে বিবর্তন বিদ্যা। বাস্তুবিদ্যা অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যে বিদ্যা আলোচনা করা হবে সেটাকে বলা হয় বাস্তুবিদ্যা, অর্থাৎ ইংরেজিতে বলা হয় ইকোলজি। এখন এন্ডোক্রাইনোলজি বিদ্যা 10 নম্বর, অর্থাৎ এটা জীবদেহের গুণগুণের কার্যকারিতা সম্পর্কে যে বিজ্ঞানে আলোচনা করা হবে তাকে বলা হবে এন্ডোক্রাইনোলজি। জীবভূগোল, পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখা এবং বিস্তৃতি, জীবের বিস্তৃতি সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় কি জীবভূগোল। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা জীববিজ্ঞানের যে শাখা সম্পর্কে জানলাম, প্রথম জানলাম জীবের ধরনের উপর নির্ভর করে জীববিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়, এবং দ্বিতীয় জানলাম জীবের কোন দিক নিয়ে আলোচনা করা হয় তাকে কয় ভাগে ভাগ করা হয়। এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। এই 2টা ভাগের মধ্যে প্রথম ভাগ ছিল ভৌত বিজ্ঞান, এবং ভৌত বিজ্ঞান কাকে বলা হয়েছিল অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় জীবের তত্ত্বীয় বিষয় সম্পর্কে নিয়ে আলোচনা করা হবে তাকে বলা হয় ভৌত বিজ্ঞান। এবং এই শাখাগুলো আমরা আলোচনা করেছি। তোমরা শিক্ষার্থীরা অবশ্যই এই শাখাসমূহ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পেরেছ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমাদের যে আরেকটি শাখা আছে যে ফলিত, জীবের কোন দিক নিয়ে আলোচনা করবে, একটা ভৌত আর একটা হলো ফলিত।
ফলিত জীববিজ্ঞানের যে শাখাসমূহ আছে সেই শাখাসমূহ হলো, একটা হলো জীবাশ্ম বিজ্ঞান, একটা জীব পরিসংখ্যান বিদ্যা, পরজীবী বিদ্যা, মৎস্য বিজ্ঞান, কীটতত্ত্ব, অণুজীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জীব প্রযুক্তি, প্রাণ রসায়ন, বনবিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, জীব প্রযুক্তি, ফার্মেসি এবং বনবিজ্ঞান ও বায়ো ইনফরমেটিক্স। এই শাখাসমূহ হলো ফলিত জীববিজ্ঞানের শাখা। জীবাশ্ম, প্রথমটা জীবাশ্ম বিজ্ঞান, এটা আমরা যে ভৌত বিজ্ঞানের মধ্যে বিভিন্ন শাখাসমূহ যেভাবে আমরা আলোচনা করেছি যে এটা কি, তাহলে জীবাশ্ম বিজ্ঞানটা হবে কি, অর্থাৎ যে বিজ্ঞানের মধ্যে প্রাক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হবে তাকেই বলা হবে জীবাশ্ম জীববিজ্ঞান। জীব পরিসংখ্যান, এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, পরিসংখ্যান হলো গণনা, আর জীব তো আগেই বলেছি জীবটা কি। তাহলে যে বিজ্ঞানের মধ্যে জীবের গণনা করা হয় এবং সংখ্যা নির্ণয় করা হয় সেটাকেই বলা হবে জীব পরিসংখ্যান বিজ্ঞান। পরজীবী বিদ্যা, পরের উপর নির্ভরশীল যে জীবগুলো আছে সেগুলো সম্পর্কে যেটা আলোচনা করা হবে সেটাকে বলা হবে পরজীবী বিদ্যা। এভাবে মৎস্য বিদ্যা, মৎস্য সম্পর্কে আলোচনা করা হবে, কীটতত্ত্ব, কীট সম্পর্কে আলোচনা করা হবে, অণুজীব বিজ্ঞান এবং অণুজীব সম্পর্কে অণুজীব বিজ্ঞান অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, ক্ষুদ্র ক্ষুদ্র জীব যেগুলো আছে সেগুলো সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করা হয়। কৃষি বিজ্ঞান, এটা তো তোমাদের একটা সাবজেক্ট আলাদা বইয়ে আছে, দেখে আছে কৃষি বিজ্ঞান, অর্থাৎ কৃষি সম্পর্কে উপকরণ যেগুলো আছে এবং কৃষি উৎপাদন ফসল কীভাবে উৎপাদন করা হয় এবং এই যে শাখাটা এই সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করা হবে সেটাকে বলা হবে কৃষি বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, আমাদের বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য অর্থাৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থানে আমরা আছি শিক্ষার্থীরা, আমরা অবশ্যই জেনেছি যে আমরা কোন রোগে আক্রান্ত আছি, আমরা শুনেছি, এখন শুনেছি না আমরা অবশ্যই, যার কারণে আমাদের শ্রেণী পাঠদান বন্ধ, সেই রোগটির নাম হলো করোনা ভাইরাস। তাহলে এই রোগটা নির্ণয় করা হয়েছে এবং এটাকে নিরাময়ের জন্য যে বিজ্ঞানের মধ্যে আলোচনা করা হবে, অর্থাৎ তোমাকে সুস্থ সবল থাকার জন্য যে বিজ্ঞান আলোচনা করা হবে সেটাকে বলা হবে চিকিৎসা বিজ্ঞান। এবং জীব প্রযুক্তি, জিন হল জীবের একটি ধারা, বংশ দ্বারা উৎপন্ন রাখার জন্য যে জীবটি এখানে অংশগ্রহণ করে এবং কাজ করে সেটাকে বলা হবে জীব প্রযুক্তি। প্রাণ রসায়ন, অর্থাৎ জীবের প্রাণ রাসায়নিক কার্যকরী রূপ ইত্যাদি সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করা হয় সেটাকে বলা হবে প্রাণ রসায়ন। পরিবেশ সম্পর্কে যেটাকে আলোচনা করা হবে, সামুদ্রিক জীববিজ্ঞান, সমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের জীব আছে সেগুলো সম্পর্কে যেটা আলোচনা করা হবে, এবং বনবিজ্ঞান, জীব প্রযুক্তি, ফার্মেসি, বনবিদ্যা, বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ বায়োইনফরমেটিক্স কম্পিউটার প্রযুক্তি নির্ভরশীল জীববিজ্ঞান ভিত্তিক তথ্য। এটা একটা নতুন শব্দ তোমাদের জন্য, বায়ো ইনফরমেটিক্স, যা আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা যেভাবে ঘরে বসে ক্লাস দেখছি বা শুনছি সেই প্রযুক্তিটাই এই বায়ো ইনফরমেটিক্স একটা বিজ্ঞান। এখানে শুধু কম্পিউটার প্রযুক্তি নির্ভরশীল জীববিজ্ঞান ভিত্তিক একটি বিষয় সেই বাধ্যায় আলোচনা করা হয় এই বইয়ে, সেখান থেকে তাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স বিজ্ঞান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জীববিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে আমরা জানতে পারলাম এবং এই শাখাগুলো কী কী সে সম্পর্কে আমরা সমগ্র জ্ঞান লাভ করতে পারলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার পরবর্তী আরেকটি প্রশ্ন, সেটি ছিল জীবের শ্রেণীবিন্যাস। আমরা কিছুক্ষণ পূর্বের প্রশ্নটি আমরা বলেছিলাম শাখাসমূহের মধ্যে যে শ্রেণীবিন্যাস বিদ্যা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন হলো আমরা এই জীববিজ্ঞানের কোন শাখায় শ্রেণীবিন্যাস বিদ্যাকে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আমার মনে করে দিচ্ছি এটা আমরা জীবের কোন দিক নিয়ে আলোচনা করা হবে সেই দিকে যে দুটি শাখা, একটি হলো ভৌত বিজ্ঞান, আরেকটি হলো ফলিত জীববিজ্ঞান। তাহলে আমরা এই শ্রেণীবিন্যাস বিদ্যাটা আমরা জেনেছিলাম ভৌত জীববিজ্ঞান শাখার মধ্যে শ্রেণীবিন্যাস বিদ্যাটা আমাদের ছিল। এখন জীবের শ্রেণীবিন্যাস, আমাদের এই বিশাল জগতে যত জীব আছে সবগুলো জীব সম্পর্কে আমরা সম্যক জ্ঞান লাভ করতে পারি না এবং সবগুলো জীবই আমরা চিনতে এবং জানতে পারি না। সেই জন্য বিজ্ঞানীরা জীবকে জানা, চেনা, বুঝা জন্য যে বিন্যাস করেছে তাকে বলা হবে শ্রেণীবিন্যাস। অর্থাৎ এই বিশাল জগৎকে চেনা এবং জানার জন্য এবং এদের বৈশিষ্ট্য এর উপর নির্ভর করে বিভিন্ন স্তর বা ধাপে ধাপে সাজানো বা বিন্যস্ত করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা মনে হয় বুঝতে পেরেছ তাহলে এই বিন্যাসটা কেন করা হয়েছে।
কেন করা হয়েছে? এই জন্যই করা হয়েছে জীবকে জানার জন্য, জীবের বৈশিষ্ট্য জানার জন্য। যদি আমরা জীবের একটা বৈশিষ্ট্য জানতে পারি এবং এই জীবটা তাহলে কোন দলে, কোন গুত্রে, কোন পর্বে, সেগুলো সম্পর্কে জানলে আমরা বুঝতে পারবো যে এই জীবটা এই গোত্রের অন্তর্ভুক্ত। সেই জন্য চেনা বা জানার জন্যই যেভাবে সাজানো হয়েছে, এই সাজানোর পদ্ধতিটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। এবং এই বিন্যাসটার কি কারণে বিন্যাস করা হয়েছে? অবশ্যই তোমাদের সাথে যে প্রশ্ন কথা বলেছি, শ্রেণীবিন্যাস কেন করা হয়েছে, এটার উদ্দেশ্যটা কি? এটার একমাত্র উদ্দেশ্যই হলো এই বিশ্বজগতে, জীব জগতে খুব সহজেই ভালোভাবে জানা এবং বোঝার জন্যই এই শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। শিক্ষার্থী বন্ধুরা, বিন্যাস করার ফলেই আমরা আজকে খুব সহজেই বলে দিতে পারছি কোনটি কোন প্রজাতি, কোন প্রাণী এবং কোনটি কোন প্রাণীর, কোন প্রাণীটি কোন গোত্রের, সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন যদি এই শ্রেণীবিন্যাসটা না করা হতো তাহলে আমরা সকল জীব সম্পর্কে আমরা জানতে পারতাম না। শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের সামনে এই শ্রেণীবিন্যাসের যে উদ্দেশ্যটা, সেটা আমরা একটা দুটি চিত্রের মাধ্যমে বুঝিয়েছি। চিত্র দুটি দেখো, একটির মধ্যে একটি হরিণকে বাঘ দৌড়াচ্ছে। তাহলে এটা কি? এটা একটা গোত্রে বা একটা দলের অন্তর্ভুক্ত বাঘ, একটা প্রাণী, এবং এটা মেরুদণ্ডী প্রাণী। হরিণ একটি প্রাণী, এটা একটা মেরুদণ্ডী প্রাণী। তাহলে এখানে বোঝাচ্ছে যে হরিণকে বাঘ খেয়ে জীবন ধারণ করে এবং হরিণ এই মাটিতে গাছ, সেই গাছটি জীবন ধারণ করে। তাহলে আমরা বুঝতে পারি এটা কোন দলের, কোন গোত্রের। তাহলে আমরা বুঝবো এটার নাম বাঘ। এছাড়া পরবর্তী চিত্রে দেওয়া আছে, দেখো, একটি পেনিসিলিনের চিত্র, আরটি মাস, অর্থাৎ একটি ছত্রাক এবং আরেকটি ঔষধি গাছ। তাহলে আমরা এই জগৎ থেকে আমরা বুঝতে পারি যে শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। আবার বলছি, একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো এই বিশাল জীব জগৎকে সহজে এবং সহজভাবে অথবা ভালোভাবে জানা এবং বোঝার জন্য এই শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য সম্পর্কে জানলাম এবং শ্রেণীবিন্যাস কি তা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার এই শ্রেণীবিন্যাসটাকে আমরা দুই ভাগে আরো বিভক্ত করেছি, একটা জীবজগৎ আর একটা উদ্ভিদ জগৎ। একটা জীবজগৎ আর একটা উদ্ভিদ জগৎ। জীবজগৎকে একটি চক আকারে তোমাদের এখানে উপস্থাপন করা হয়েছে। জীবজগৎটাকে প্রথম দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে, একটা সুপার কিংডম 1 অর্থাৎ প্রোক্যারিওটা, আর একটা হলো সুপার কিংডম 2, একটা ইউক্যারিওটা। এখন সুপার কিংডম 1কে শুধু একটি রাজ্যে বিভক্ত করা হয়েছে, যার নাম হলো ময়না। এবং সুপার কিংডম 2কে 4টি রাজ্যে বিভক্ত করা হয়েছে, একটা রাজ্য 2 প্রতিষ্ঠা জাতীয়, রাজ্য 3 ফাঞ্জা জাতীয়, রাজ্য 4 প্লান্টি জাতীয়, রাজ্য 5 এনিমিলিয়া জাতীয়। তাহলে এইভাবে আমাদের এই জীব জগৎটাকে একটা চক আকারে তোমাদেরকে উপস্থাপন করা হয়েছে। আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছ। উদ্ভিদ জগৎটাকেও বা উদ্ভিদটাকেও এইভাবে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম একটা অপুষ্পক আর একটা সপুষ্পক। অর্থাৎ অপুষ্পকটা অবশ্যই তোমরা বুঝছো, যে উদ্ভিদের মধ্যে কোনো ফুল হয় না সেটাকে বলা হয় অপুষ্পক, আর যেটার মধ্যে ফুল ফল হয় সেটাকে বলা হয় সপুষ্পক। অপুষ্পককে আরো 3টি রাজ্যে বিভক্ত করা হয়েছে এবং এখানে সাম্প্রতিক উদ্ভিদকে আবার 2টি ভাগে বিভক্ত করা হয়েছে, একটি শৈবাল আর হলো ছত্রাক মর্মদীয়। সপুষ্পক উদ্ভিদকে 2টি ভাগে বিভক্ত করা হয়েছে, একটা নগ্নবীজি আর একটা হলো আবৃত্তবীজি। আবৃত্তবীজিকে আরো 2টি ভাগে বিভক্ত করা হয়েছে, একটা দ্বিবীজপত্রী আর একটা হলো একবীজপত্রী। যেহেতু শিক্ষার্থীরা আমরা বলেছি সপুষ্পক উদ্ভিদ যার মধ্যে ফুল হয় ফল হয়, তাহলে ফুল হইলে এবং ফল হইলেই অবশ্যই তার মধ্যে একটা বীজ থাকে। এই বীজের উপরে নির্ভর করে এটাকে আবার 2টা ভাগে বিভক্ত করা হয়েছে, একটা নগ্নবীজি আর একটা হলো আবৃত্তবীজি। আবৃত্তবীজিকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়েছে, একটা বীজপত্র থাকে একটা আর একটা বীজপত্র থাকে 2টি। তাহলে আমরা এই জীব জগতের এবং উদ্ভিদ জগতের বিন্যাস সম্পর্কে আমরা জানলাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার এই প্রত্যেকটি জীব জগতের যে সুপার কিংডম 1 প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2 ইউক্যারিওটা, এই রাজ্যগুলি সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা লক্ষ্য করো যে শ্রেণীবিন্যাস সম্পর্কে যে আমরা আলোচনা করেছিলাম, এই শ্রেণীবিন্যাসটার জনক কি ছিল? এই শ্রেণীবিন্যাসটার জনক ছিল কেরুলাস লিনিয়াস। এরপর কেরুলাস লিনিয়াসের পর হুইট্রেকার নামে একজন বিজ্ঞানী 1969 সালে জীবজগৎকে আবার ওই যে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করে। আমরা যে জীবজগতের পূর্বের যে শ্রেণীবিন্যাসটা দেখিয়েছি জীবজগতের 2টি ভাগে, কিন্তু পরবর্তীকালে কেরুলাস লিনিয়াসের পরে একজন বিজ্ঞানীর নাম হলো হুইট্রেকার। উনি 1969 সালে
জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করা প্রস্তাব করেন এবং মার্কুল ইসলামী বিজ্ঞানী এই জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেন। এই ভাগটা হলো, প্রথম ভাগটা হলো সুপার কিংডম 1, দ্বিতীয় ভাগটা হলো সুপার কিংডম 2। এবার শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে ভাগগুলো, রাজ্যের জীবজগৎকে 2টা কিংডমে ভাগ, সুপার কিংডমে ভাগ করা হয়েছে, এই ভাগ সম্পর্কে আমরা আলোচনা করবো। শিক্ষার্থীবৃন্দ, পর্যায়ক্রমে তোমরা প্রত্যেকটি প্রশ্ন সুন্দরভাবে লক্ষ্য করো এবং দেখবে। এছাড়া তোমরা আমাদের রায়পুর আর কেরাম উচ্চ বিদ্যালয়ে ইউটিউব অনলাইন ক্লাসে ঢুকে তোমরা এই ক্লাসটি আরো সুন্দরভাবে সংরক্ষণ করে আরো দেখতে পাবে, তাহলে আরো পর্যবেক্ষণ করলে আরো বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি অবশ্যই তোমরা আমাদের রায়পুর আর কেরাম উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে ইউটিউবে ঢুকে আমাদের এই ক্লাসগুলি দেখবে এবং মনোযোগ সহকারে মনোযোগে নিবে এবং আলোচনায় অংশগ্রহণ করে জ্ঞান লাভ করবে। আমরা এখন সুপার কিংডম 1, অর্থাৎ এটা কেন সুপার কিংডম 1 কিভাবে হয়েছে, আমরা প্রথমেই বলেছি যে কিউলাস লিনিয়াস হলো এই শ্রেণীবিন্যাসের জনক, একমাত্র জনক কিউলাস লিনিয়াস। কিন্তু কিউলাস লিনিয়াসের পরে হুইটেকার নামে একজন বিজ্ঞানী 1969 সালে এটাকে আবার 5টি রাজ্যে ভাগ করার জন্য প্রস্তাব করেন। পরবর্তীকালে মার্কুল ইসলামী বিজ্ঞানী এটাকে 2টি সুপার কিংডমে ভাগ করেন। একটা হলো সুপার কিংডম 1, দ্বিতীয়টি হলো সুপার কিংডম 2। হ্যাঁ, আমরা এবার বুঝবো সুপার কিংডম 1। এটি একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানো হয়েছে, তোমরা লক্ষ্য করো এবং মনোযোগ সহকারে দেখো। এই রাজ্যের অন্তর্ভুক্ত যতগুলো আছে সেগুলোর নাম দিয়ে সবগুলোই হলো প্রোক্যারিওটা, এরা আদিকোষ। আমরা প্রথম জীবজগতের মধ্যে বলেছিলাম ওই যে প্রথমটা কি সুপার কিংডম 1, এখানে আমরা প্রোক্যারিওটা নামে একটি রাজ্য দেখেছিলাম। এই প্রোক্যারিওটার এটা হলো আদিকোষ। আদি বলতে গেলে যেখান থেকে প্রথম যে আর একটা নতুন জীব বা নতুন কোষের তৈরি হবে সেটাকে আদিকোষ এবং বিশিষ্ট, এবং এটা এককোষী আণবিক কণিক জীব। আণবিক কণিক কাকে বলা হয় বন্ধুরা? তোমরা অবশ্যই জানো, যা খালি চোখে দেখা যায় না, একটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তাকে যা দেখার জন্য সাহায্য করে সেটাকে আণবিক কণিক বলা হয়। যেমন চিত্রের মধ্যে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এই যে একটি ব্যাকটেরিয়া আছে, নীলাভ সবুজ বা সুগার আছে, এগুলো আসলে আমরা খালি চোখে দেখতে পাই না। সুতরাং সেগুলো হলো এই সুপার কিংডম 1 অর্থাৎ প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত এই জীবগুলো। জীববিজ্ঞানের এই শ্রেণীবিন্যাসের মধ্যে জীবজগতের এই প্রথম কিংডম অর্থাৎ প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত হলো এই ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ। শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা একটু লক্ষ্য করো, আমরা বলেছিলাম যে সুপার কিংডম 2 মধ্যে কি আছে। সুপার কিংডম 2 এটাকে আবার বিজ্ঞানীগণ একটি চক আকারে তোমাদেরকে দেখানো হয়েছে। চকটি অবশ্যই লক্ষ্য করবে। অর্থাৎ এই সুপার কিংডমের মধ্যে কি আছে? প্রকৃত কোষ, বিশিষ্ট এককোষী এবং বহুকোষী জীব। এটি আবার 4টি রাজ্যে এটাকে বিভক্ত করা হয়েছে। রাজ্য প্রতিষ্ঠা, রাজ্য ফানজাই, রাজ্য প্লান্টি এবং রাজ্য এনিমিলিয়া। এবার আমরা জানবো রাজ্য প্রতিষ্ঠাটা কি। রাজ্য প্রতিষ্ঠাটা হলো, এটা হলো এককোষী এবং বহুকোষী সুগঠিত নিউক্লিয়ার বিশিষ্ট যে জীবগুলো অন্তর্ভুক্ত আছে সেটি হলো রাজ্য প্রতিষ্ঠা গোত্রের অন্তর্ভুক্ত এবং সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত। এরা কি? এরা হলো, চিত্রটি লক্ষ্য করলে তোমরা দেখতে হবে চিত্রটি কি। এই চিত্রটি হলো একটি এমিবার চিত্র, পরবর্তীটি হলো ডায়াটমের চিত্র। তাইলে আমরা রাজ্য প্রতিষ্ঠা সম্পর্কে জানলাম। রাজ্য প্রতিষ্ঠা হলো এককোষী বা বহুকোষী এবং সুগঠিত নিউক্লিয়ার বিশিষ্ট, এটি হলো রাজ্য প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। এবার আমরা রাজ্য ফানজাই সম্পর্কে, রাজ্য 3 আমরা পূর্বে বলেছিলাম, রাজ্য 3 ফানজাই। তাহলে ফানজাইটা কি? এই রাজ্যের জীব অধিকাংশই মৃতজীবী বা পরজীবী। আমরা এই জীববিজ্ঞানের কোন দিক নিয়ে আলোচনা করব, তার মধ্যে আমরা একটা বলেছিলাম যে পরজীবী বিজ্ঞান। এটা বন্ধুরা মনে আছে? অবশ্যই তোমরা বলতে পারবো। তারপরে আমি আবার মনে করে দিচ্ছি, এটি জীববিজ্ঞানের ফলিত জীববিজ্ঞান শাখার একটি অংশ, পরজীবী বা মৃতজীবী। তাহলে ফলিত শাখার মধ্যে আমরা অবশ্যই বলেছি পরজীবী, পরের উপর নির্ভর করে জীবেছে থাকে, সেটাকে বলা হয় পরজীবী। এদের দেহ সাধারণত এককোষী এবং মাইসিলিয়াম দিয়ে গঠিত, যেমন পেনিসিলিয়াম এবং মাশরুম। এই চিত্রটি লক্ষ্য করলে তোমরা দেখতে পারো যে একটি মাশরুম হলো অর্থাৎ ছত্রাক। আমরা ঘরের
কোনো জায়গায় 86টি জায়গায় এই ছত্রাকগুলো জন্মায়। পেনিসিলিয়াম অর্থাৎ যে একটা ওষুধ জাতীয় যেখান থেকে তৈরি করা হয় অ্যান্টিবায়োটিক ওষুধ, সেটা হলো পেনিসিলিয়াম। শিক্ষার্থীবৃন্দ, রাজ্য ফানজাই অর্থাৎ রাজ্য 3 এর অন্তর্ভুক্ত ফানজাই এর মধ্যে কি কি আছে? মাশরুম অর্থাৎ ছত্রাক জাতীয় যে উদ্ভিদ আছে এই জাতীয় সবগুলি হলো এই রাজ্য ফানজাইয়ের অন্তর্ভুক্ত। রাজ্য প্লান্টি অর্থাৎ এই রাজ্য 3 পরে রাজ্য 4, রাজ্য 4-এর অন্তর্ভুক্ত হলো উন্নত শ্রেণীর উদ্ভিদ। যেমন তোমাদের এই চিত্রটি লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পেরেছ এটি একটি কি উদ্ভিদ দেখানো হয়েছে। এটি হলো আমাদের জাতীয় পতাকা। এই কাঁটা হলো একটি উন্নত সবুজ উদ্ভিদ। এরা প্রকৃতির নিউক্লিয়ার যুক্ত এবং শালুক সংশ্লেষণকারী উদ্ভিদ। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা শালুক সংশ্লেষণ সম্পর্কে পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। তারপরে শালুক সংশ্লেষণটা কি? শালুক সংশ্লেষণ হলো উদ্ভিদের খাদ্য তৈরির একটি প্রক্রিয়া। সংক্ষিপ্ত আকারে আমরা তোমাদেরকে পরবর্তী ক্লাসে বা শালুক সংশ্লেষণ একটি অধ্যায় আছে, সেই অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে শালুক সংশ্লেষণকারী উদ্ভিদ, এই জন্যই শালুক সংশ্লেষণকারী, যেহেতু আমরা বলেছি যে খাদ্য তৈরির প্রক্রিয়াটা হলো শালুক সংশ্লেষণ। তাইলে আমরা জানি উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এ ধরনের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান হলো রাজ্য প্লান্টির অন্তর্ভুক্ত উদ্ভিদ। তাহলে আমরা বুঝতে পারছি যে রাজ্য প্লান্টিটা কি? যে রাজ্যের মধ্যে প্লান্টি জাতীয় কার্যটা হলো যার মধ্যে উন্নত সবুজ উদ্ভিদ যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সেই জাতীয় দলের অন্তর্ভুক্ত যেগুলো হলো সেগুলো হলো বলা হয় রাজ্য 4 এর অন্তর্ভুক্ত। এবং এই প্লান্টিটাকে আবার তোমাদের একটু কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো মশবর্গীয়, আরেকটা হলো ফানবর্গীয়, আরেকটা নগ্নজীবী, আরেকটা হলো আবৃতজীবী। আমরা এবার শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তীতে যে নিচে একটি চমকে লক্ষ্য করতে পেরেছ, সেটি হলো উন্নত সবুজ উদ্ভিদ অর্থাৎ প্লান্টি বিভাগগুলো নিচে আমরা চক আকারে দেখানো হয়েছে। আমি কিছু বলেছি যে একটা মশবর্গীয় উদ্ভিদ। তাহলে এই প্রথম যে চিত্রটি হলো মশবর্গীয় উদ্ভিদ, দ্বিতীয়টি হলো ফানবর্গীয় উদ্ভিদ, তৃতীয়টি হলো নগ্নবীজী উদ্ভিদ, চতুর্থটি হলো আবৃতজীবী উদ্ভিদ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ জীবজগতের শ্রেণীবিন্যাস এবং বিভিন্ন ধাপ সম্পর্কে আমরা জানতে পেরেছি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আজকের আলোচ্য বিষয়ে জীবের শ্রেণীবিন্যাসের আলোচনার মধ্যে যে রাজ্যগুলো ছিল সেগুলো সম্পর্কে আজকে শেষ যেটি হলো সেটি হলো রাজ্য অ্যানিমেলিয়া। তোমরা এখানে যে চিত্রগুলি লক্ষ্য করলে দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে এগুলি কোন রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে অ্যানিমেলিয়াটা অর্থাৎ এটি হলো প্রাণীগুলির অন্তর্ভুক্ত। এটি নিউক্লিয়ার বিশিষ্ট বহুকোষী প্রাণী। এদের কোষী কোনো জড় এবং পুষ্পাকি, প্লাস্টিক, কোষগহ্বর ইত্যাদি কোনোটাই নেই। প্লাস্টিক একটা সবুজ সুবিষ্ট উদ্ভিদের একটি অংশ। তাহলে এটা একমাত্র সবুজ উদ্ভিদের মধ্যে প্লাস্টিক আছে, কিন্তু উদ্ভিদ ছাড়া অন্য কোনো জীবের মধ্যে প্লাস্টিক নেই। এবং আমাদের এই পুষ্পাকির এবং প্লাস্টিক এবং কোষগহ্বর থাকে না। এদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান থাকে। এরা সাধারণত অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে, যেমন প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী। এখানে চিত্রগুলি লক্ষ্য করলে তোমরা বুঝতে পেরেছ, এখানে একটা মেরুদণ্ডী আর একটা অমেরুদণ্ডী চিত্র এখানে দেওয়া আছে। মেরুদণ্ডী হলো ব্যাগ, মেরুদণ্ডী হলো মাছ, শামুক অমেরুদণ্ডী এবং এর একটা প্রজাপতি, সেটি হলো অমেরুদণ্ডী। তাহলে রাজ্য অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। আমরা একটু পূর্বে একটি চিত্র দেখিয়েছিলাম যে একটি হরিণকে ভাগ করাচ্ছে। তাহলে এই ভাগটি হলো এই কোয়াডাটা অর্থাৎ মেরুদণ্ড এবং অমেরুদণ্ড মিলে যে রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত প্রাণীগুলো আছে সবগুলো রাজ্য অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে আলোচনা করেছি তা আবার একটু পুনরাবৃত্তি দিয়েছি। প্রথম আমরা জেনেছি জীববিজ্ঞান সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি এবং জীববিজ্ঞান প্রথম আবার একটু পুনরাবৃত্তি। জীববিজ্ঞানটা কি ছিল? জীববিজ্ঞান দুটি শব্দের সম্বন্ধে, গ্রিক শব্দের সম্বন্ধে গঠিত ছিল। ইংরেজি শব্দ ছিল বায়োলজি, বায়ুতত্ত্ব, জ্ঞান এবং লঘুতত্ত্ব। কি শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এই জীববিজ্ঞানের ধারণা সম্পর্কে জানতে পেরেছ। এবার আমরা
যে শাখাগুলো সম্পর্কে যে আলোচনা করেছি, জীববিজ্ঞানের যে শাখা সেগুলো কি কি ছিল। একটা ছিল প্রথম জীববিজ্ঞানকে প্রথম জীবের ধরনের উপর নির্ভর করে বা জীবের উপর নির্ভর করে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছিল। একটা হলো উদ্ভিদ বিজ্ঞান, আরটা হলো প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান যে শাখায় উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয়, প্রাণী বিজ্ঞান যেটা প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া উদ্ভিদের ধরনের উপর অর্থাৎ দিকের উপর, একটা ধরনের উপর আর একটা হলো কোন দিক নিয়ে জীবটাকে আলোচনা করা হয় সেই দিকের উপর নির্ভর করে আবার এই জীববিজ্ঞানকে দুইটি শাখায় বিভক্ত করা হয়েছিল। একটি ভৌত জীববিজ্ঞান, একটি ফলিত জীববিজ্ঞান। যে শাখা জীববিজ্ঞানের তত্ত্বীয় শাখা সম্পর্কে আলোচনা করা হয় সেই সম্পর্কে সেটা আলোচনা করা হয়, সেটাকে আমরা বলেছিলাম ভৌত জীববিজ্ঞান এবং এর অনেকগুলো শাখা বিদ্যমান ছিল। অঙ্গ সংস্থা, শ্রেণীবিন্যাসবিদ্যা এবং শারীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা, জেনেটিক্স, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি এবং জীবভূগোল। এটি হলো ভৌত জীববিজ্ঞানের শাখা। এছাড়া আরেকটি শাখা ছিল দিক নিয়ে আলোচনার মধ্যে, সেটি ছিল ফলিত জীববিজ্ঞান। এটা হলো জীবের সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাকেই ফলিত জীববিজ্ঞান বলা হয়। এবং ফলিত জীববিজ্ঞানের যে শাখা সমূহ ছিল সেগুলো হলো জীবাশ্ম জীববিজ্ঞান, জীব পরিসংখ্যানবিদ্যা, পরজীবীবিদ্যা, মৎস্যবিদ্যা, কীটতত্ত্ব, অণুজীব এবং কৃষিবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জিনতত্ত্ব, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক জীববিজ্ঞান, বনবিজ্ঞান, জীব প্রযুক্তি, ফার্মেসি, বন্য প্রাণীবিদ্যা এবং বায়ো ইনফরমেটিক্স। তোমাদের সাথে বায়ো ইনফরমেটিক্স শব্দটি আমরা বলেছিলাম। আমরা বর্তমান যে যুগটার মধ্যে আছি অর্থাৎ তথ্য প্রযুক্তি, অর্থাৎ আবার বলছি প্রযুক্তি সম্পর্কে যেটা আলোচনা করা হয় সেটাকে আমরা বলেছিলাম বায়ো ইনফরমেটিক্স বিদ্যা। এছাড়া আমরা জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম। জীবের শ্রেণীবিন্যাস কি এবং এই জীব জগৎকে কিভাবে শ্রেণীবিন্যাসের লক্ষ্য কি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের এই উদ্দেশ্য সম্পর্কে আলোচনার পর আমরা আরো আলোচনা করেছিলাম জীব জগৎকে দুইটি কয়টি রাজ্যে বিভক্ত করা হয়েছে, সুপার কিংডম 1, সুপার কিংডম 2 এবং সুপার কিংডম 3, 4 এবং 5 পর্যন্ত। 5 পর্যন্ত ছিল তোমাদের সুপার কিংডম 5, সেটা ছিল এই যে শ্রেণীবিন্যাসের রাজ্যের শেষ রাজ্য ফার্স্ট, যা অ্যানিমিলিয়া নামে পরিচিত। শিক্ষার্থীবৃন্দ, আবার বলছি অ্যানিমিলিয়া অর্থাৎ যত মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী জীব আছে, প্রাণী আছে, যে রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত তাকে আলোচনা করা হবে সেটাই হলো অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত সকল প্রাণী হলো কি, এরা সাধারণত জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে, যেমন প্রোটোজোয়া ব্যতীত। প্রোটোজোয়া হলো প্রাণী জগতের একটি পর্ব। এছাড়া এটা হলো আদি প্রাণী নামেও অভিহিত করা হয় বিজ্ঞানীরা। সেই জন্য এটা ব্যতীত যত রকমের অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী আছে সবগুলো হলো রাজ্য অ্যানিমিলিয়ার অন্তর্ভুক্ত। এদের বৈশিষ্ট্যটা কি হতে পারে শিক্ষার্থীবৃন্দ? তাহলে অবশ্যই বুঝতে পেরেছ, এরা মেরুদণ্ড থাকবে আর কোনো মেরুদণ্ড থাকবে না। অর্থাৎ মেরুদণ্ডটাকে আমরা বলি শির ধারা, একটা শির ধারা আছে আর একটা শির ধারা নেই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আজকের আমাদের এই ক্লাসটি যে শুনে যাওয়ার আশা করি তোমরা এসএসসি পরীক্ষার্থী হিসেবে প্রথম অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত হিসাবে তোমাদের কাজে লাগবে। আজকে যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়গুলো তোমরা আমাদের রায়পুরা অনলাইন ক্লাস ইউটিউবে ঢুকে এই ক্লাসগুলো দেখতে পাবে এবং সংরক্ষণ করেও তোমরা দেখতে পারবে এবং আলোচনা করতে পারবে। তোমরা আমাদের আজকে যে আলোচ্য বিষয় ছিল, তোমরা সাধারণত তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় 3 পৃষ্ঠা থেকে শুরু করে আমরা আলোচনা করেছি একেবারে 10 পৃষ্ঠা পর্যন্ত বইটি আবার একটু দেখবে, তাহলে আজকের এই পাঠটি তোমাদের আরো সহজ হয়ে উঠবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো এবং সরকারি বিধি অনুসারে নিয়ম চলে বাড়িতে অবস্থান করবে, বন্ধু বান্ধবকে সতর্ক করবে। সবাইকে ধন্যবাদ এবং আজকের ক্লাসে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি।